শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের স্থিতিবিদ্যার 8.3 উপর কিছু প্রবলেম সলভ করব। এর আগের ক্লাসে আমরা থিওরিগুলি শেষ করেছি, তো আশা করি তোমরা আগের ক্লাসগুলি ভালোভাবে ফলো করছো। আজকে প্রথম অঙ্কটা দেখো যে 2.5 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর 100 কেজি ওজনের একখণ্ড পাথর রেখে দুইজন লোক তক্তার প্রান্তদ্বয় ধরে বহন করছে। দেখো, এটা মনে করি আমরা যে এ বি হলো তক্তাটা, এই এ বি তক্তাটার এই দুই প্রান্তে দুইজন লোক, এই দুইজন লোককে একজন বলছে সবল লোক, মানে যে বেশি ওজন বহন করতে পারে, আরেকজন হলো দুর্বল লোক, সে কম ওজন বহন করতেছে। তো তক্তার প্রান্তদ্বয় ধরে বহন করছে। পাথর খণ্ডটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে? মনে করি এই প্রান্তে হলো সবল লোকটি, সে হলো 60 কেজি ওজন বহন করছে, এই প্রান্তের লোকটি 60 কেজি, তাহলে 100 কেজির মধ্যে, আর এই পাথর খণ্ডের ওজন হলো 100 কেজি। এই 100 কেজির মধ্যে এ প্রান্তে যদি 60 কেজি হয়, তাহলে আর কত থাকে? 40 কেজি। বি প্রান্তে দুর্বল লোকটি হলো 40 কেজি ওজন বহন করবে অবশ্যই। আবার দেখো, এবং এ বি সমান হলো 2.5 মিটার দীর্ঘ। 2.5 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর 100 কেজি ওজনের একখণ্ড পাথর রেখে, মনে করি এই সি বিন্দুতে 100 কেজি ওজনের পাথরটা রাখা হলো। সি বিন্দুতে তক্তার উপর 100 কেজি ওজনের একখণ্ড পাথর রেখে দুইজন লোক তক্তার প্রান্তদ্বয় ধরে বহন করছে। এই দুই প্রান্ত ধরে দুইজন তক্তাটাকে বহন করছে। পাথর খণ্ডটি কোথায় রাখলে? বলছে যে কোথায়, মানে এ প্রান্ত থেকে কত দূরে বা বি প্রান্ত থেকে কত দূরে। পাথর খণ্ডটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে? তাহলে মনে করি এ বি সমাধান। মনে করি এ বি তক্তার এ প্রান্তে সবল লোকটি 60 কেজি ওজন বহন করে। এ প্রান্তে সবল লোকটি 60 কেজি ওজন বহন করে। সুতরাং বি প্রান্তের লোকটি বি প্রান্তের লোকটি 100 বিয়োগ 60 কেজি সমান 40 কেজি ওজন গ্রহণ করবে। এখানে এ বি ইকুয়ালস টু, এখানে এ বি ইকুয়ালস টু 2.5 মিটার। সুতরাং দেখো, এটা কি সদৃশ সমান্তরাল বল। তাহলে সদৃশ সমান্তরাল বল, এটাকে কি, এই বলটাকে সাম্যাবস্থায় রাখতে হলে, এটা তো ধরে বহন করছে, তারা ধরে রাখছে, তার মানে কি ধরে বহন করছে মানে ধরে রাখছে, এটা সাম্যাবস্থায় আছে। তাহলে কি হবে? এই দুইটা বলের লব্ধি হবে এই সি বিন্দুতে সমান এবং বিপরীত। তাহলে এই দুইটার লব্ধি হলো কত? 100। 100টা হবে, এই যে এরা যেদিকে আছে, এই দুইটা বল উপরের দিকে আছে, ওটা হবে নিচের দিকে। তাহলে এটা এখানে ধরে রাখতে পারবে তারা, এটা সাম্য অবস্থায় থাকবে। তাহলে সুতরাং 60 ইন্টু এসি, আমাদের সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুযায়ী কি হবে? 60 ইন্টু এসি ইকুয়াল টু 40 ইন্টু বিসি।
সুতরাং 60 ইন্টু এসি ইকুয়ালস টু 40 ইন্টু বিসি, এইটা পাই আমরা। এখান থেকে which implies আমরা যদি 20 দ্বারা উভয় পক্ষকে ডিভাইড করি তাহলে 3AC ইকুয়ালস টু 2BC। এখান থেকে আমরা লিখতে পারি হলো AC বাই 2 ইকুয়ালস টু BC বাই 3, আর AC প্লাস BC হলো 2.5। এখন অনুপাতের সূত্র অনুযায়ী, যেটা গত ক্লাসে তোমাদেরকে বলছি, যে which implies AC by 2 equals to BC by 3 equals to এই লবের যোগফল হলো AC প্লাস BC বাই 2 প্লাস 3 হলো 2 প্লাস 3। এইটা আমরা লিখতে পারি অনুপাতের নিয়ম নয়। এটা বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা এই দুইটা উপরের লব দুইটাকে বিয়োগ করি আর হর দুইটাকে বিয়োগ করি, তাও অনুপাত একই থাকবে, যোগ করলেও একই থাকবে। এখান থেকে পরের লাইন দেখো, which implies AC by 2 equals to BC by 3 equals to AC plus BC। AC plus BC হলো AB by 5, আর AB সমান হলো 2.5 মিটার, which implies AC by 2 equals to BC by 3 equals to AB হলো 2.5 by 5। এই এখান থেকে লেখা যায় which implies AC by 2 equals to BC by 3 equals to 1 by 2। এই 2.5 কে দিয়ে 5 কে কাটলে হয় 2। তাহলে এখান থেকে লিখতে পারি, সুতরাং AC ইকুয়ালস টু হলো 1, আর BC ইকুয়াল টু হবে 3/2 মানে, এবং BC ইকুয়ালস টু হবে 3/2 সমান 1.5। তাহলে আমরা AC এবং BC পেয়ে গেলাম। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি, যে কি আমাদের প্রশ্নটা কি ছিল, যে পাথরখণ্ডটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে। তাহলে সবল লোকটি থেকে 1 মিটার দূরে রাখলে, দেখো এই সবল লোকটি AC এতটুকু, এই সবল লোকটি হলো এই 60 কেজি যে বহন করছে, সবল লোকটি থেকে 1 মিটার দূরে অথবা দুর্বল লোকটি থেকে 1.5 মিটার দূরে যদি পাথরখণ্ডটি রাখা হয়, তাহলে কি হবে, পাথরখণ্ডটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে। সুতরাং সবল লোকটি থেকে 1 মিটার দূরে, সবল লোকটি থেকে 1 মিটার দূরে পাথর খণ্ডটি রাখলে সবল লোকটি থেকে কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করবে। সুতরাং সবল লোকটি থেকে 1 মিটার দূরে পাথরখণ্ডটি রাখলে তিনি 60 কেজি ওজন বহন করবেন। ওজন বহন করবেন, এই হলো অ্যান্সার। আরেকটি প্রবলেম, AB একটি ভারী সুষম দণ্ডের এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হলে, মনে করি আমরা এই AB হলো একটি ভারী সুষম দণ্ড, এর এ প্রান্তে 10 কেজি ওজন ঝুলানো হলে ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে, এই এ প্রান্ত থেকে এখানে মনে করি আমরা এতটুকু হলো 1 মিটার, ওই প্রান্ত থেকে 1 মিটার দূরে একটি খুঁটির উপর, এখানে একটা খুঁটি আছে, এই হলো খুঁটিটা, একটি খুঁটির উপর আনুভূমিক ভাবে সুস্থিত থাকে, এটা এই আনুভূমিক ভাবে থাকে, এই AB দণ্ডটি ভূমির সমান্তরালে থাকে, আনুভূমিক ভাবে সুস্থিত থাকে, মানে সুস্থিত থাকে মানে কি স্থির থাকে, মানে এর লব্ধি শূন্য হয়ে যায়।
খুঁটিটির উপর বলগুলি লব্ধি শূন্য হয়। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি। এই যে খুঁটির উপর এই যে এই রড যে দণ্ডটি খুঁটির উপর যে 30 কেজি চাপ দেয়, দণ্ডটি আবার কি করে, প্রত্যেকটিরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আবার এই খুঁটিটা কি করে, এই 30 কেজি প্রতিক্রিয়া দেখায়, প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে এখানে খুঁটির উপর চাপটা হয় কোথার দিকে, কোন দিকে? চাপটা হবে হলো নিচের দিকে। কিন্তু আবার খুঁটি সমপরিমাণ চাপ দেয়, দিয়ে এটাকে কি ব্যালেন্স করে, যে এখানে ডব্লিউ প্লাস 10 এই দুইটার যোগফল হবে এই 30 কেজি। তাহলে এখন আর এই তক্তার ওজনটা, মানে এই সুষম দণ্ডের, এই দণ্ডের ওজনটা দণ্ডের ঠিক মধ্যবিন্দু ওতে ক্রিয়া করবে নিচের দিকে। তাহলে আমরা ধরি এ বি দণ্ডের, এ বি সুষম দণ্ডের ওজন ডব্লিউ, যা দণ্ডের মধ্যবিন্দু ওতে ক্রিয়া করে। মনে করি এ বি সুষম দণ্ডের ওজন ডব্লিউ, যা দণ্ডের মধ্যবিন্দু ওতে ক্রিয়া করে, এবং দণ্ডের এ প্রান্ত থেকে 1 মিটার দূরে সি বিন্দুতে 1 মিটার দূরে একটি খুঁটির উপর আনুভূমিকভাবে সুস্থিত থাকে। তাহলে 1 মিটার দূরে সি বিন্দুতে দণ্ডটি আনুভূমিকভাবে সুস্থিত থাকে। খুঁটির উপর চাপের পরিমাণ, সি বিন্দুতে খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি। সি বিন্দুতে খুঁটির উপর এখানে প্রশ্নটা মুছতে হবে। খুঁটির উপর চাপের পরিমাণ 30 কেজি। সুতরাং 30 কেজি। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি 10 প্লাস ডব্লিউ। সুতরাং 10 প্লাস ডব্লিউ, এই 10 কেজি আর এই ডব্লিউ মিলে হলো 30 কেজি, ইকুয়ালস টু 30, which implies W equals to 20। এই হলো যে দণ্ডের ওজন। আমাদেরকে বলছে কি, দণ্ডটির দৈর্ঘ্য এবং ওজন নির্ণয় করো। ওজনটা আমরা নির্ণয় করলাম। এখন দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবি। আবার আবার 10 ইন্টু এসি, 10 ইন্টু এসি, এদিকের বল ইন্টু এই দূরত্ব, ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু ওসি, ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু ওসি। তাহলে এখান থেকে 10 ইন্টু এসি ইকুয়ালস টু ডব্লিউ এর মান হলো 20 ইন্টু ওসি। এখন এসি সমান হলো 1, এই এসি হলো 1 মিটার, which implies 10 into 1 equals to 20 into OC, which implies, তাহলে এখানে OC equal to কত হবে, হাফ। OC equals to হাফ সমান 0.5
0.5 মিটার, ওসি হলো এত মিটার। ওসি যদি এত হয় তাহলে আমাদের এও কত? সুতরাং এও ইকুয়াল টু এসি প্লাস সিও বা ওসি, এসি প্লাস ওসি ইকুয়াল টু এসি হলো 1 মিটার প্লাস ওসি হলো 0.5 মিটার সমান 1.5 মিটার। 1.5 মিটার হলো এও। তাহলে এও হলো এবি এর অর্ধেক। সুতরাং এবি কত হবে? সুতরাং এবি ইকুয়ালস টু 2 ইনটু এও ইকুয়ালস টু 2 ইনটু 1.5 ইকুয়ালস টু 3 মিটার। সুতরাং আমরা পেয়ে গেলাম, দুইটা জিনিসই পেয়ে গেলাম। বস্তুটির ওজন হলো 20 কেজি দণ্ডটির, এবং দণ্ডটির দৈর্ঘ্য হলো 3 মিটার। সুতরাং দণ্ডটির ওজন 20 কেজি এবং দৈর্ঘ্য সমান 3 মিটার। এই হলো অ্যান্সার। এই আমরা অঙ্কটা এখানেই শেষ করলাম। পি ও কিউ দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল। এইদিকে মনে করি আমরা পি বল ক্রিয়া করে, আর এইদিকে মনে করা হলো কিউ বল ক্রিয়া করে। এ বিন্দুতে, এই বি রেখার এ বিন্দুতে পি বল, আর হলো বি বিন্দুতে হলো কিউ বল। পি এবং বলা আছে পি ইজ গ্রেটার দেন কিউ, এটা ইম্পর্টেন্ট। পি ও কিউ যখন বিপরীতমুখী বল বলবে তাহলে একটাকে বড় ধরতে হবে, এটা মনে রাখবা তোমরা সবসময়। আর সমমুখী সমান্তরাল বললে একটাকে বড় ধরার দরকার নেই। পি ও কিউ, কারণ আমরা জানি বিপরীতমুখী বল হলে লব্ধি হলো বড় বল বিয়োগ ছোট বল। পি ও কিউ দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল দুইটি বিন্দুতে কার্যরত, মনে করি এ এবং এ বি রেখার এ এবং বি বিন্দুতে কার্যরত আছে। যদি এদেরকে, এবং কার্যরত থাকলে যদি বিপরীতমুখী হয় তাহলে এদের লব্ধি কি? লব্ধি হলো বড় বলের বাহিরের দিকে এবং বড় বলের দিকে ক্রিয়া করে। মনে করি বল দুইটি লব্ধি হলো এই সি বিন্দুতে ক্রিয়া করে। লব্ধি কত হবে? লব্ধি হলো যে পি মাইনাস বড় বল বিয়োগ ছোট বল, পি মাইনাস কিউ হলো এদের লব্ধি। এটা থিওরি পড়ানোর সময় তোমাদেরকে বলা হয়েছে যে বিপরীতমুখী সমান্তরাল বল যদি হয় তাহলে লব্ধি হবে বড় বলের বাহিরের দিকে এবং তার দিক হবে বড় বলের দিকে, এবং লব্ধির পরিমাণ হবে কি? পরিমাপ হবে পি মাইনাস কিউ, বড় বল বিয়োগ ছোট বল। তাহলে মনে করি যে প্রথম অবস্থায় মনে করি যে আমরা এদের লব্ধি হলো সি বিন্দুতে ক্রিয়া করে। তারপরে কি বলেছে দেখো, যদি এদেরকে সমপরিমাণে বৃদ্ধি করা হয়, যদি সমপরিমাণে বৃদ্ধি করা হয় তবে দেখা যায় নতুন লব্ধির ক্রিয়া বিন্দু পি বল থেকে আরো দূরে, এখানে যেখানে পি বল থেকে আগের লব্ধি যেখানে আছে, যে নতুন লব্ধি আরো দূরে সরে যাবে। মনে করি সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে লব্ধিটা সি ড্যাশ বিন্দুতে চলে আসবে। সি ড্যাশ বিন্দুতে চলে আসবে কি করলে? পি এবং কিউ কে যদি সমপরিমাণে বৃদ্ধি করা হয় তাহলে নতুন লব্ধি আসবে, মনে করি আমরা কোথায় আসবে? সি ড্যাশ বিন্দুতে আসবে। এই হলো প্রশ্নটা, যে পি ও কিউ দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল। মনে করি পি ও কিউ, মনে করি পি ও কিউ বিপরীতমুখী সমান্তরাল বলদ্বয় এ বি রেখার, এখানে কিন্তু স্থির থাকে, সুস্থিত থাকে বা ভারসাম্য অবস্থা, এগুলি কিন্তু কিছু বলা নাই এখানে। এটাও খেয়াল রাখতে হবে। অঙ্ক করার জন্য কি ধরনের অঙ্ক কিভাবে করতে হবে সেটা কম্পেয়ার করে খেয়াল রাখতে হবে। যে মনে করি পি ও কিউ বিপরীতমুখী সমান্তরাল বলদ্বয় এ বি রেখার যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়া করে এবং এদের লব্ধি বর্ধিত
বি এ রেখার বি থেকে এ এর দিকে, এজন্য বি এ রেখার বলছি, বর্ধিত বি এ রেখার সি বিন্দুতে ক্রিয়া করে, সি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাই? সুতরাং পি ইন্টু এসি ইকুয়ালস টু কি হবে? কিউ ইন্টু বিসি। সুতরাং পি ইন্টু এসি, যেহেতু সি বিন্দুটা হলো লব্ধির ক্রিয়া বিন্দু, পি ইন্টু এসি ইকুয়ালস টু হবে কিউ ইন্টু বিসি। এটা এখন এখান থেকে সরল করলে আমাদের এই খেয়াল রাখতে হবে, আমাদের বোর্ডের জায়গা কম তো মুছে ফেলতে, আমাদের দেখাতে হবে যে এই লব্ধির ক্রিয়া বিন্দু এই পি বল থেকে আরো দূরে সরে আসে, এটা দেখাতে পি বল থেকে আরো দূরে সরে যায়। তাহলে পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি। এখান থেকে আমরা উপরে চলে আসলাম, পি ইন্টু এসি, আমরা এখান থেকে এসি দূরত্বটা বের করব। পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু এই বিসি কে আমরা কি লিখতে পারি? এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, which implies P into AC equals to Q into AB plus Q into AC। এখান থেকে আমরা লিখতে পারি, এই এসিটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি P into AC minus Q into AC, AC equals to Q into AB, এটা লিখতে পারি, which implies P minus Q into AC equals to Q into AB। সুতরাং AC equals to Q by P minus Q into AB। AB এটা হলো 1 নাম্বার সমীকরণ। একটা রিলেশন আমরা AC পেয়ে গেলাম। এবার আমরা AC ড্যাশটা বের করব, তারপরে দেখব AC বড় নাকি AC ড্যাশ বড়। আবার কি বলছে? পি ও কিউ কে সমপরিমাণ বৃদ্ধি করলে মনে করি পি ও কিউ কে, মনে করি পি ও কিউ কে এক্স পরিমাণ বৃদ্ধি করলে নতুন লব্ধি বর্ধিত বি এ রেখার, বর্ধিত বি এ রেখার সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। তাহলে এখানে কি করব আমরা? এখন পি কেও এক্স পরিমাণ বৃদ্ধি করব, আবার কিউ কেও কিউ প্লাস এক্স, এক্স পরিমাণ বৃদ্ধি করব। তাহলে নতুন বল কি হলো? আগে ছিল পি, এখন হলো পি প্লাস এক্স, আর এখানে হলো কিউ প্লাস এক্স। তাহলে আর লব্ধি ক্রিয়া বিন্দু হলো সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। সুতরাং এখান থেকে লিখতে পারছি আমরা পি প্লাস এক্স, বল হলো পি প্লাস এক্স ইন্টু এ সি ড্যাশ, এ সি ড্যাশ ইকুয়ালস টু কিউ প্লাস এক্স ইন্টু বি সি ড্যাশ। এইটা পাই আমরা এখান থেকে। তাহলে পি প্লাস এক্স এ সি ড্যাশ ইকুয়ালস টু কিউ প্লাস এক্স বি সি ড্যাশ কে লিখতে পারি আমরা, বি সি ড্যাশ কে লিখতে পারি এ সি ড্যাশ প্লাস এ বি, এ সি ড্যাশ প্লাস এ বি, এটা লিখতে পারি।
which implies p plus x a c dash equals to q plus x a c dash plus q plus x into ab এটা লিখতে পারি আমরা। এখন এই a c ড্যাশটাকে বামে নিয়ে এই দুইটা থেকে a c ড্যাশ যদি আমরা কমন নেই তাহলে p plus x minus q minus x a c dash equals to q plus x into ab এটা পাই। এখান থেকে এই x x কেটে যাবে, which implies p minus q into a c dash equals to q into ab plus x into ab এটা লিখতে পারি আমরা এখান থেকে। তাহলে a c dash বের করব আমরা, which implies a c dash equals to এখানে p minus q আর উপরে হলো q into ab plus x into ab এটা। এখান থেকে a c dash equals to q by p minus q into ab plus x by p minus q into ab p minus q into ab এটা লেখা যায়। এখন দেখো এরপর which implies a c dash equals to q by p minus q ab এই যে q by p minus q ab এক নং হতে এটার মান হলো ac ac আর হলো x by ac plus x by p minus q into ab which implies এটা হলো ac ac dash minus ac equals to x by p minus q into ab। দেখো ab এই ab টা নন জিরো, এটাও জিরো না, আবার x পরিমাণ বৃদ্ধি করলাম দুইটা বলকে, এই x টাও জিরো না, আবার p থেকে q থেকে p বড়, তার মানে এই যে x by p minus q ab এটা জিরোর চেয়ে বড়, অবশ্যই পজিটিভ। কি বলছি, নেগেটিভ তো হবে না যেহেতু p বড় q ছোট, তাহলে p minus q পজিটিভ, x টাও নেগেটিভ বল যোগ করি না আমরা, বলছে বৃদ্ধি করতে, তাহলে x ও পজিটিভ আবার ab ও নন জিরো মানে পজিটিভ, নেগেটিভও না, তাহলে এই সম্পূর্ণ জিনিসটা হলো পজিটিভ। সুতরাং ac dash minus ac is greater than 0 এটা হলো যে এইটা যেহেতু আচ্ছা এইটা সমান x by p minus q into ab which is greater than 0 আচ্ছা এখানে which is greater than 0 c dash তাহলে ac dash minus ac is greater than 0 সুতরাং ac dash is greater than ac dash minus ac is greater than 0 সুতরাং ac dash is greater than ac মানে ac dash টা দেখো এই ac dash টা ac এর চেয়ে বড়, তার মানে কি লব্ধিটা সমপরিমাণ বৃদ্ধি করাতে দুইটা বলেরই লব্ধির পরিমাণ সমপরিমাণ বৃদ্ধি করাতে এই লব্ধির ক্রিয়া বিন্দুটা আগে যেখানে ছিল সেই বিন্দুতে ওইখান থেকে আরো দূরে সরে গেল, তাহলে কি পেলাম আমরা এখানে ac dash is greater than ac সুতরাং লব্ধির ক্রিয়া বিন্দু p থেকে আরো দূরে সরে যাবে। আমরা এখান থেকে কনক্লুশন লিখব যে সুতরাং লব্ধির
ক্রিয়াবিন্দু পি থেকে আরো দূরে সরে যাবে, পি থেকে আরো দূরে সরে যাবে। এই প্রবলেম দেখাও, একই ধরনের প্রবলেম, যে আগেরটা ছিল বিপরীতমুখী সমান্তরাল বল, আর এটা হলো সমমুখী সমান্তরাল বল। ক্যালকুলেশন প্রায় একই ধরনের। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্বে সরালে দেখাও যে এদের লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। মনে করো যে এই এখানে হলো কিউ আর এখানে হলো পি। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। এখানে দেখো সমমুখী হলে বলছি কি পি ইজ গ্রেটার দেন, আগের অঙ্কটাতে ছিল পি ইজ গ্রেটার দেন কিউ, সেটা বিপরীতমুখী সমান্তরাল বল হলে ধরতে হবে। কিন্তু সমমুখী সমান্তরাল বল হলে পি ইজ গ্রেটার দেন কিউ বা কিউ ইজ গ্রেটার দেন পি ধরার কোনো দরকার নেই। পি ও কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল। এখন এই দুইটি সমমুখী সমান্তরাল বলের বল মনে করি কোনো জড় বস্তুর এ এবং বি বিন্দুতে ক্রিয়া করে এবং তাদের লব্ধি মনে করি যে আমরা সি বিন্দুতে ক্রিয়া করে। এই বল দুইটির লব্ধি কত হবে? লব্ধি হবে পি প্লাস কিউ। সমমুখী সমান্তরাল বল হলে লব্ধি হয় পি প্লাস কিউ। আমরা ধরে নিলাম যে লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে। মনে করি সমাধান দেখো, মনে করি পি ও কিউ সমমুখী সমান্তরাল বল দ্বয় এ বি রেখার যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়া করে এবং তাদের লব্ধি এ বি রেখার সি বিন্দুতে ক্রিয়া করে। সুতরাং এখান থেকে কি লিখতে পারি আমরা? সুতরাং পি ইন্টু এসি ইকুয়ালস টু কিউ ইন্টু বিসি, এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা এখান থেকে এসিটা বের করব আগের অঙ্কটার মতোই অনেকটা, which implies P into AC equals to Q into BC কে লেখা যায় AB minus AC, এটা লিখতে পারি আমরা। যে Q into BC আছে, এই BC কে লিখতে পারি আমরা AB থেকে যদি AC বাদ দেই তাহলে BC থাকে AB minus AC, which implies P into AC equals to Q into AB minus Q into AC, এটা লিখতে পারি। এখন Q into AC কে যদি বাম পাশে নিয়ে এসে আমরা AC কমন নেই, তাহলে which implies P plus Q into AC equals to Q into AB। আমরা এই Q AC কে বাম পাশে নিয়ে এসে AC কমন নিলাম আর এই ডান পাশে থাকে Q into AB। এখান থেকে আমরা লিখতে পারি হলো which implies AC equals to হলো AB by Q by P plus Q into AB, এইটা লিখতে পারি। এটা মনে করো 1 নাম্বার সমীকরণ। আবার কি বলেছে?
যে পি বলটির ক্রিয়ারেখা সমান্তরালে রেখে, এই যে পি বলের ক্রিয়ারেখাকে সমান্তরালে রেখে এটাকে যদি এক্স দূরত্বে সরালে, আমরা যদি এটাকে যদি এক্স দূরত্বে ডান দিকে নিয়ে আসি, এখানে ডানে বামে বলে নাই, তারপরে এই বি রেখা, তো অবশ্যই এই বি রেখা হলে এই বি রেখার বাইরে চলে যাবে, তাহলে যদি বামে আনি তাহলে আমাদেরকে ডানে সরাতে হবে। যে পি বলটির ক্রিয়ারেখাকে সমান্তরালে রেখে, মনে করো পি বলের ক্রিয়ারেখাকে আমরা এই জায়গায় নিয়ে আসলাম, ডি বিন্দুতে নিয়ে আসলাম, এখানে হলো পি বলের ক্রিয়ারেখা কত দূরত্বে নিয়ে আসলাম, এখানে এক্স দূরত্বে নিয়ে আসলাম, যে এই আগে যে দূরত্ব ছিল ওইখান থেকে এক্স দূরত্বে নিয়ে আসলে নতুন লব্ধি মনে করো যে সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে, সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। এখন আমাদেরকে দেখাতে হবে যে এদের লব্ধি আগে যেখানে ছিল ওইখান থেকে px বাই p প্লাস q, অর্থাৎ c c ড্যাশ ইকুয়াল টু px বাই p প্লাস q, এটা আমাদের প্রমাণ করতে হবে যে নতুন লব্ধি এত দূরে সরে যাবে, আগে যেখানে ছিল ওইখান থেকে এই দূরত্বটা হলো px বাই p প্লাস q, c c ড্যাশ ইকুয়াল টু। তাহলে এটা হলো 1 নাম্বার সমীকরণ। এখন আমরা কি করব, যে p বলটির ক্রিয়ারেখা, এখন পি বলটির ক্রিয়া বিন্দুকে, পি বলটির ক্রিয়া রেখা, পি বলটির ক্রিয়া রেখাকে সমান্তরাল রেখে, তার ক্রিয়া বিন্দুকে x দূরত্বে d বিন্দুতে সরালে মনে করি নতুন লব্ধি সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে, নতুন লব্ধি মনে করি আমরা এখানে এই সি ড্যাশ বিন্দুতে ক্রিয়া করে। এখানে দূরে সরালে কি হবে, নতুন লব্ধি একই থাকবে পি প্লাস কিউ, এখানেও পি প্লাস কিউ, কারণ বলের কোনো চেঞ্জ হয় নাই, বল ওই পি এবং কিউই আছে। তাহলে এখান থেকে আমরা বের করব হলো এ সি ড্যাশটা বের করতে হবে আমাদের। তাহলে এখান থেকে তাহলে লব্ধিটা হলো, এখন এই পি বিন্দুটা ডি বিন্দুতে চলে আসলো, তাহলে ডি সি ড্যাশ, পি ইন্টু ডি সি ড্যাশ ইকুয়ালস টু কিউ ইন্টু বি সি ড্যাশ হবে এখানে। সুতরাং পি ইন্টু ডি সি ড্যাশ ইকুয়ালস টু কিউ ইন্টু বি সি ড্যাশ, এটা হবে। এখন ডি সি ড্যাশ কে লিখতে পারি আমরা এ সি ড্যাশ মাইনাস এডি, which implies p into, দেখো ডি সি ড্যাশ, এই ডি সি ড্যাশ কে লিখতে পারি এ সি ড্যাশ মাইনাস এডি, p into a c dash minus ad d c dash, a c dash minus ad equals to q into b c dash, b c dash কে লিখতে পারি আমরা b c dash কে লিখতে পারি আমরা ab minus ac dash, ab minus ac dash, এটা লিখতে পারি। নেক্সট which implies p into p a c dash minus ad, ad সমান হলো x minus x equals to q into ab minus q into ac dash, তাহলে which implies p into ac dash minus px equals to q into ab minus q into ac
সি ড্যাশ, এটা পেলাম আমরা। এখন আমাদের এ সি ড্যাশটা বের করতে হবে। এই দুইটা থেকে আমরা যদি এই কিউ এ সি ড্যাশকে বামে নিয়ে এসে এ সি ড্যাশ কমন নিলে পি প্লাস কিউ ইন্টু এ সি ড্যাশ ইকুয়ালস টু কিউ ইন্টু এ বি, আর এই পি এক্স কে ডানে নিয়ে আসি ইন্টু প্লাস পি এক্স, এটা হুইচ ইমপ্লাইজ এখন এ সি ড্যাশ ইকুয়ালস টু হলো এই পি প্লাস কিউ দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি প্লাস পি এক্স বাই পি প্লাস কিউ, এটা পেলাম আমরা, which implies এখন এক নম্বর হতে দেখো কিউ বাই পি প্লাস কিউ এ বি, এই কিউ বাই পি প্লাস কিউ এ বি ইকুয়ালস টু হলো এসি, which implies a c dash equals to ac plus px by p plus q, which implies a c dash minus ac equals to px by p plus q। এখন দেখো a c dash এখানে বাই এক নং দ্বারা লিখে নিতে পারো তোমরা, যে এটা কিভাবে পেলাম, এক নং দ্বারা এটার মান হলো এই ac। এখন a c dash minus ac, a c dash minus ac equals to কত, c c dash, which implies c c dash equal to px by p plus q। তাহলে আমরা কি পেলাম, আমাদেরকে বললো যে সমান্তরালে রেখে তার ক্রিয়া বিন্দুকে এক দূরত্বে সরালে দেখাও যে এদের লব্ধি px by p plus q দূরত্বে সরে যাবে। তাহলে কোথায় গেল, এই c c dash, এই দূরত্বটা হলো px by p plus q হয়ে গেল আমাদের। এখন আমরা কনক্লুশন লিখব যে c c dash এত, সুতরাং লব্ধি এত দূরে সরে যাবে, সুতরাং নতুন লব্ধি px by p plus q দূরত্বে সরে যাবে। প্রশ্নে যেভাবে লিখে আর একটু বিস্তৃত করে প্রশ্ন দেখে দেখেও তোমরা কনক্লুশন লিখতে পারো। এই হলো কনক্লুশন। আরেকটি প্রবলেম, একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। দেখো একজন লোক, ধরো এটা একটা প্রতীকী, এই যে একজন লোক মনে করো এরকম তার কাঁধের উপর, এই হলো তার কাঁধ, এই কাঁধের উপর একটা লাঠি রাখলো, সে এই লাঠি রেখে সে এদিক দিয়ে এক হাত দিয়ে এই লাঠিটাকে চাপ দিয়ে ধরে রাখলো, এইভাবে এই লাঠির মাথাটা চাপ দিয়ে ধরে রাখলো। মনে করো এই এ বি হলো একটা লাঠি, আর বি বিন্দুতে সে কি করলো, এখানে ডব্লিউ ওজনের একটি বস্তু ঝুলালো। আবার দেখো যে একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে, লাঠিটা আনুভূমিকভাবে থাকতে হবে, আনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রাখছে, হাত দিয়ে চাপ দিল এক প্রান্তে, এই প্রান্তে মনে করো হাত দিয়ে চাপ দিল, হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। আর এই কাঁধের উপর যেখানে লাঠিটা প্রেসার ক্রিয়েট করতেছে সেই বিন্দুটা মনে করি আমরা সি বিন্দুতে। তাহলে দেখো হাত রেখে অপর প্রান্তে ডব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে, যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব, তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স, অর্থাৎ বস্তুর দূরত্ব হলো এ আর হাতের দূরত্ব হলো এক্স, এসি ইকুয়াল টু এক্স আর বিসি ইকুয়াল টু হলো এ হয়, তবে প্রমাণ করে যে তার কাঁধের উপর চাপের পরিমাণ, তার কাঁধের উপর চাপের পরিমাণ বের করতে হবে আমাদের, যে এইটা এই ডব্লিউ ইন্টু 1 প্লাস এ বাই এক্স, কাঁধে কোথায়,
কাঁধের উপর চাপের পরিমাণ। মনে করি কাঁধের উপর চাপের পরিমাণ, যে কাঁধের উপর এখানে হাত দিয়ে যে চাপ দেয়, সে এই বিন্দুতে যে হাত দিয়ে যে লাঠিটির উপর চাপ দেয়, যদি চাপ না দেয় লাঠিটা এটা কিন্তু নিচের দিকে পড়ে যাবে এই ওজনের জন্য। এখানে যে চাপ দেয় সেই চাপের পরিমাণ মনে করি পি, আর এই কাঁধের উপর চাপ কি হবে আর মনে করি। তাহলে আরটা কি করবে, এই লাঠিটা এইভাবে স্থির থাকতে হলে এই আরটা হলো বিপরীত দিকে ক্রিয়া করবে। এই কাঁধের উপর চাপ মনে করি, তাহলে এই দুইটার লব্ধি, এই যে পি এবং ডব্লিউ এর লব্ধি হবে আর। তাহলে এই বস্তুটা স্থির থাকবে। কাঁধের প্রতিক্রিয়া হলো এই দুইটা লব্ধির সমান, পি এবং ডব্লিউ এর লব্ধির সমান। তাহলে দেখো, একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিক, মনে করি লোকটি এ বি, মনে করি লাঠিটি, দেখো সমাধান, মনে করি লাঠিটি এ বি, এবং এ বি এর যদি তার কাঁধ হতে বস্তু হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হয়, তাহলে আমরা ধরলাম কি, মনে করি লাঠিটি এ বি এবং এ বি এর বি প্রান্তে, এবং এ বি এর বি প্রান্তে ডব্লিউ ওজনের বস্তু, ডব্লিউ ওজনের বস্তু ঝুলানো হলো, এবং মনে করি লোকটির হাতের চাপ পি ও কাঁধের উপর চাপ আর, সুতরাং আর ইকুয়াল টু পি প্লাস ডব্লিউ। সুতরাং আর ইকুয়াল টু পি প্লাস ডব্লিউ, এটা সমমুখী সমান্তরাল বল, তাহলে এই দুইটার যোগফল হবে লব্ধি। এইটাকে মনে করো 1 নাম্বার সমীকরণ। এখন পি ইন্টু এসি ইকুয়াল টু কি হবে, ডব্লিউ ইন্টু বিসি, এবং পি ইন্টু এসি ইকুয়াল টু ডব্লিউ ইন্টু বিসি, হুইচ ইমপ্লাইজ পি ইন্টু এসি হলো কত, এক্স, ইকুয়াল টু ডব্লিউ ইন্টু বিসি হলো এ। তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করলে, হুইচ ইমপ্লাইজ পি ইকুয়াল টু ডব্লিউ এ বাই এক্স, এটাকে মনে করো 2 নাম্বার, পি ইকুয়াল টু ডব্লিউ এ বাই এক্স। এখন পি এর মানটা আমরা 1 নঙ্গে বসাবো। সুতরাং 1 ইমপ্লাইজ সুতরাং 1 ইমপ্লাইজ 1 নং হতে পাই আর ইকুয়ালস টু পি এর মান হলো ডব্লিউ এ বাই এক্স প্লাস ডব্লিউ, ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে, এখান থেকে যদি ডব্লিউ কমন নেই আমরা, ডব্লিউটা বড় হাতের হবে, এখান থেকে ডব্লিউ কমন নিলে এখানে কত থাকে 1 প্লাস, আর এখান থেকে এ বাই এক্স। তাহলে এই কাঁধের উপর চাপ হলো, আমাদের দেখাতে বলছে যে তার কাঁধের উপর চাপের পরিমাণ এত, প্রমাণ করা যায়। তাহলে এই আর তো আমরা ধরে নিলাম কাঁধের উপর চাপ এত, প্রুফ। এইটার এই অঙ্কটার আরো 2টা অংশ আছে। এই একটা অংশ হলো বোর্ডে জায়গা নাই দেখে আমি একসাথে লিখি নাই, এরপরে খ অংশ আমরা সলভ করব। নেক্সট খ, যদি লাঠির দৈর্ঘ্য 6 ফুট হয়, তার মানে কি এখানে x আর a এর যোগফল হলো 6 ফুট, অর্থাৎ এটাকে নতুন করে লিখতে হবে আমাদের। যদি লাঠির দৈর্ঘ্য 6 ফুট হয় তবে লোকটির হাত ও কাঁধের দূরত্ব কত হলে
হাত এবং কাঁধের দূরত্ব, এখানে তো হাত এসি, এসি কত হলে কাঁধের উপর চাপ ন্যূনতম হবে, কাঁধের উপর চাপ খুব কম পড়বে, সেটা আমরা এখন বের করব। মনে করি তাহলে এই কথাগুলি আগেরটা ডেসক্রিপশনটা দেওয়া ছিল, এখানে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে। মনে করি সমাধান, মনে করি লোকটির কাঁধের অবস্থান, লোকটির কাঁধের অবস্থান সি বিন্দুতে এবং হাতের চাপ সি বিন্দুতে, হাতের চাপ চাপ এ বিন্দুতে, হাতের চাপ পি, পি এ বিন্দুতে, এখানে একটা সেমিকোলন দিয়ে লিখতে হবে, হাতের চাপ পি এ বিন্দুতে এবং বি বিন্দুতে, এবং বি বিন্দুতে ডব্লিউ ওজন, ডব্লিউ ওজন ঝুলানো ঝুলানো আছে। কি করলাম আমরা? মনে করি লোকটির কাঁধের অবস্থান সি বিন্দুতে, হাতের চাপ পি এ বিন্দুতে, হাতের চাপ পি এ বিন্দুতে এবং বি বিন্দুতে ডব্লিউ ওজন ঝুলানো আছে। সুতরাং কাঁধের উপর চাপ আর হলে, সুতরাং কাঁধের উপর চাপ আর হলে আগের মতোই আর ইকুয়ালস টু পি প্লাস ডব্লিউ, এটা হলো 1 নাম্বার। আচ্ছা, আর ইকুয়াল টু পি প্লাস ডব্লিউ। আবার ধরি AC equals to X ও BC equals to A, সুতরাং X plus A equals to 6, এটা হলো 2 নাম্বার। X plus A equals to, আমাদের X বের করতে হবে, A equals to, which implies A equals to 6 minus X, এটাকে মনে করো 2 নাম্বার। এর মানে আমরা পেলাম। আবার x into AC, x into AC equals to A into BC, A into BC, which implies x into AC। তাহলে আমরা এখানে এর মান বের করেছি, x into AC equals to, এর মান হলো 6 minus x into BC। তাহলে BC হলো A, এর মান বের করলাম আমরা এখানে x into AC, which implies AC equals to, আমাদের কি বলছে যে যদি লাঠির দৈর্ঘ্য 6 ফুট হয় তবে লোকটির হাত ও কাঁধের দূরত্ব কত হলে, হাত আর কাঁধের দূরত্ব, অর্থাৎ আমাদের এই হাত আর কাঁধের দূরত্ব কত হলে কাঁধের উপর চাপ ন্যূনতম হবে, অর্থাৎ আর বের করতে হবে আমাদের। তাহলে এখানে পি এক্স ইন্টু এসি, না সরি আমাদের এখানে ভুল হয়েছে, পি ইন্টু এসি,
সুতরাং পি ইন্টু এসি ইকুয়ালস টু ডব্লিউ ইন্টু বিসি, ডব্লিউ ইন্টু বিসি, এখানে বল হবে। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বের করব, which implies p ইন্টু এসি হলো x ইকুয়ালস টু w ইন্টু বিসি হলো a, আবার which implies px equal to w into এর মান হলো 6 minus x। আমরা এখান থেকে p এর মানটা বের করব। which implies p equals to w into 6 minus x by x, p equal to এটা পেলাম আমরা। এখন এই মানটা আমরা এক নম্বরে বসাবো, p এর মানটা w into 6 minus x by x। সুতরাং 1 implies r equals to w into 6 minus x by x plus w। এখান থেকে x হলো লসাগু, আমরা এখানে পাই হলো 6w minus x, 6w minus wx plus wx, এই দুইটা কাটা যায়। তাহলে এখান থেকে লিখতে পারি r equals to 6w by x। এখন এটা হলো কাদের উপর চাপ, কাদের উপর বলছে যে এই x টা কতটুকু হলে, এই x দূরত্বটা কতটুকু হলে কাদের উপর চাপ কম হবে। তাহলে এই রেজাল্টটার মান কখন ন্যূনতম হবে, যদি x হরের মান যদি বড় হয়, তাহলে হরের মান x এর মান কত বড় হতে পারে, এই লাঠিটার দৈর্ঘ্যই হইল 6 ফুট, তাহলে এর বেশি তো আর হইতে পারে না x এর মান। তাহলে x এর মান যদি 6 হয় তাহলে r এর মান হবে ন্যূনতম। সুতরাং x equal to 6 হলে এখন x এর মান বৃহত্তম হলে r এর মান ক্ষুদ্রতম হবে, r এর মান ন্যূনতম হবে বলছে যে কাদের উপর চাপ ন্যূনতম হবে, কাদের উপর চাপ ধরলাম আমরা r। এখন x এর মান বৃহত্তম হলে r এর মান ন্যূনতম হবে। সুতরাং যেহেতু x এর মান 6 এর বেশি হতে পারে না, যেহেতু x এর মান 6 ফুটের বেশি হতে পারে না, সুতরাং x equal to 6 হলে কাদের উপর চাপ, কাদের উপর চাপ ন্যূনতম হবে। এই হলো আমাদের দ্বিতীয় অংশটা। গ নাম্বার, যদি লাঠির দৈর্ঘ্য 3 মিটার হয়, উদ্দীপকটা তো প্রথমটা যেটা ছিল ওইটা মুছে ফেলছি, ওই একই উদ্দীপক। যদি লাঠির দৈর্ঘ্য 3 মিটার হয়, তা লাঠির দৈর্ঘ্য 3 মিটার হলে মনে করি, আচ্ছা, এবং কাদের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হয়। বস্তুটির ওজন যদি w হয় তাহলে কাদের উপর চাপ হবে 3w, 3 গুণ হয়। তবে হাত ও কাদের দূরত্ব নির্ণয় করো। হাত ও কাদের দূরত্ব মনে করি x ঠিকই আছে, আর লাঠির দৈর্ঘ্য যদি 3 মিটার হয় তাহলে এই BC সমান কত হবে 3 - x মিটার।
তাহলে যদি লাঠির দৈর্ঘ্য 3 মিটার হয়, ধরি হাত ও বর্ণনাটা তোমরা আগের মতোই দিবা। মনে করি ধরি এ বি ইকুয়াল টু 3 মিটার এবং এবং এক্স এসি ইকুয়াল টু এক্স মিটার। সুতরাং বিসি ইকুয়াল টু 3 মাইনাস এক্স মিটার। এখন বস্তুর ওজন ডব্লিউ হলে, এখন বস্তুর ওজন ডব্লিউ হলে কাঁধের উপর চাপ, কাঁধের উপর চাপ হবে 3W। সুতরাং হাতের চাপ P হলে P plus W equals to 3W। সুতরাং P equals to 2W। P equals to পেলাম আমরা 2W। এখন আবার P into AC equals to W into BC, which implies P হলো 2W আর AC হলো X equals to W into BC হলো 3 minus X। এই W কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাই, উপরে লিখি, which implies 2x equals to হলো 3 minus x, which implies 3x equals to 3। সুতরাং x equals to 1। আমাদেরকে বলছে যে এই হাত ও কাঁধের দূরত্ব কত ধরছি আমরা, যে হাত ও কাঁধের দূরত্ব ধরলাম AC, এই যে x মিটার, AC equal to x মিটার ধরলাম, অথবা ধরে তোমরা লিখে নিবা, ধরে হাত ও কাঁধের দূরত্ব হলো x মিটার। এই তাহলে আমাদেরকে কি বলছে যে যদি লাঠির দৈর্ঘ্য 3 মিটার এবং কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুটির ওজনের 3 গুণ হয়, তবে হাত ও কাঁধের দূরত্ব নির্ণয় করো। সুতরাং হাত ও কাঁধের দূরত্ব x মিটার। সুতরাং হাত ও কাঁধের দূরত্ব সমান 1 মিটার। এই आंसर, এই তিনটা অংশ। দেখো 8.2 এর উপর তিনটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে, যে কোন বিন্দুতে কার্যরত PQ এর মানে তিনটি বল সাম্যাবস্থায় আছে। PO কিউ এর মধ্যবর্তী কোণ PO আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে দেখাও যে এত। এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো PQR বলত্রয় একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করে। PO কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, PO আর এর মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি হলে দেখাও যে P = Q = R/√3। আরেকটি প্রবলেম হলো A দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উল্লম্ব দেয়ালে আটকানো আছে এবং অন্য প্রান্ত A ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকের ওজন W হলে দেখাও যে সুতার টান T = 2/√3W। এই অঙ্কগুলি কঠিন না, এগুলি সহজ। যেমন ধরো এই যে প্রথম অঙ্কটা যে কি বলছে, PO কিউ এর মধ্যবর্তী কোণ PO আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। তাহলে এখানে অবশ্য লেখার জায়গাও নেই, যে এরকম ধরো এইদিকে হলো P, তাহলে PO আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। PO আর এর মধ্যবর্তী কোণ মনে করো যে এটা হলো R, তাহলে এইটার এই কোণের দ্বিগুণ হলো PO আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলো PO কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে P এইদিকে মনে করো Q, এদিকে হলো Q, তাহলে এই কোণটা হলো, এটা যদি আলফা হয় এটা হলো টুয়াইস আলফা, আর তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা টোটাল হলো 2 পাই।
টু পাই মাইনাস থ্রাইস আলফা, এই টয়েস আলফা আর আলফা এই দুইটা থ্রাইস আলফা টোটাল 360 ডিগ্রি থেকে বাদ দিলে তাহলে বাকি কোণটা পাওয়া যাবে। এটাকে একটু এইভাবে লিখি, এই তাহলে এই তিনটা কোণ থেকে তোমরা একটা হলো আলফা, একটা টয়েস আলফা আর একটা টয়েস পাই মাইনাস থ্রাইস আলফা, এখানে লামির উপপাদ্য প্রয়োগ করলে এটা পেয়ে যাবে তোমরা। তারপরে পি কিউ আর বলত্রয় এক বিন্দুতে ক্রিয়া করে, এরপরেরটা এখন এই এক নম্বরটা মুছতে পারি, দেখো এটা যেহেতু বুঝিয়ে দিলাম। তাহলে পিও কিউ বলত্রয় একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করলে পিও কিউ এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে এই পি কিউ আর পি এদিকে পি এদিকে কিউ, পিও কিউ এর মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। তারপরে হলো পিও আর এর মধ্যবর্তী কোণ, পি এদিকে মনে করো আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হলো 150 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এটাও হবে 150 ডিগ্রি, 300 ডিগ্রি আর 60 ডিগ্রি, 360 ডিগ্রি। এখানে লামি সূত্র প্রয়োগ করলেই তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। তারপরের প্রবলেমটা দেখো যে এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উল্লম্ব দেয়ালে, এইখানে মনে করো একটা উল্লম্ব দেয়াল আর এইখানে মনে করো একটা গোলক আছে। তাহলে এই দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উল্লম্ব দেয়ালে আটকানো, সুতার এক প্রান্ত হলো এটা হলো কেন্দ্র, মনে করো এই সুতার এক প্রান্ত হলো উল্লম্ব দেয়ালে আটকানো, এখানে আরেক প্রান্ত হলো এই গোলকের সাথে আটকানো। এই দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উল্লম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত। গোলকের ব্যাসার্ধ হলো এ, মনে করো এতটুকু হলো এ, আর এটা হলো সুতার দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার, এই সুতার দৈর্ঘ্য হলো এ। এই দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উল্লম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটির ওজন ডব্লিউ, গোলকটির ওজন ডব্লিউ কোথায় ক্রিয়া করবে? খাড়া নিচের দিকে ডব্লিউ ক্রিয়া করবে। আর এদিকে এই যে তল, এই তলের উপর এই গোলকটা একটা চাপ সৃষ্টি করছে, তাহলে এটা এইদিকে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাহলে এদিকে হলো আর বল, এইদিকে, তাহলে এটাকে দেখো এই যে এগুলিকে এই ত্রিভুজের তিনটি বাহু দ্বারা মানের দিকে এবং একই ক্রমে প্রকাশ করা যায়, কারণ এই ডব্লিউটা হলো এই দিকে আর এইটা হলো এই দিকে, আর এই সুতার টানটা টি হবে এইদিকে, তাহলে এই দিক থেকে এসে এইদিকে মানের দিকে এবং একই ক্রমে প্রকাশ করা যায়। তাহলে ত্রিভুজ সূত্রের বিপরীত সাম্যাবস্থায় ত্রিভুজের সূত্রের বিপরীত সূত্র অনুসারে এটা সলভ করা যাবে। এই তিনটা অঙ্ক তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দিলাম, আশা করি তোমরা করতে পারবে। আমাদেরকে এই 8.2 এর উপরে আগে তিনটা আমি বড় প্রশ্ন দিয়েছি, এখন তিনটা এমসিকিউ টাইপের তিনটা প্রশ্ন তোমাদেরকে এই 8.2 এর উপর দিলাম। এবং F2 অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, এই অনুভূমিক দিকে এখানে দেখো অনুভূমিক দিকে হলো F1 আর F2 হলো অনুভূমিক রেখার সাথে, এটা হলো অনুভূমিক রেখা, মনে করো এটার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরা 5 কেজি ওজনের একটি বস্তুকে স্থির রাখে। একটা 5 কেজি ওজনের বস্তু, মনে করো এইদিকে হলো 5 কেজি ওজনের একটি বস্তু। তাহলে এই যে এইদিকে যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 150 ডিগ্রি। আর হলো এরা কি করে, আর এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? এই দুইটার মধ্যবর্তী কোণ হলো যে এই 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে তোমরা লামির সূত্র অ্যাপ্লাই করবা। লামির সূত্র এখানে মোট তিনটা বল ক্রিয়া করতেছে, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই দুইটার মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি, এই 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর এই দুইটার মধ্যবর্তী কোণ হলো 150 ডিগ্রি। এখানে লামির সূত্র ইউজ করে তোমরা বের করতে পারবা বল দুইটির মান কত। আবার দেখো কোন বিন্দুতে ভারসাম্য 2 নম্বর ভারসাম্য সৃষ্টিকারী 1 নিউটন 2 নিউটন 1 নিউটন 1 নিউটন এবং 2 নিউটনের মানে তিনটি বলের প্রথম দুইটির অন্তর্গত কোণ নির্ণয় কর। ভারসাম্য সৃষ্টি করছে, একদিকে হলো দেখো 2 নিউটন বল, একদিকে ক্রিয়া করছে হলো 2 নিউটন, তাহলে এইদিকে মনে করো হলো 2 নিউটন বল ক্রিয়া করতেছে। তাহলে ভারসাম্য সৃষ্টি করতে হলে এই উল্টা দিকে দেখো একই রেখায় এই এদিকে যদি 1 নিউটন আর হলো 1 নিউটন যদি একই রেখায় উল্টা দিকে ক্রিয়া করে, তাহলে এই দুইটার যোগফল হবে কত? 2 নিউটন। তাহলে এদিকে 2 নিউটন, এদিকে হলো 2 নিউটন, তাহলে তারা ভারসাম্য সৃষ্টি করবে। এখন তাহলে এই 1 নিউটন 1 নিউটন এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এরা যেহেতু একই রেখায় ক্রিয়া করে, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ হলো 0।
তাহলে এই যে এটা হলো এটার অ্যান্সার। তারপরে হলো 3 নাম্বার, সমমানের 3টি বল ক্রিয়া করে একটি বস্তুকে ভারসাম্যে রাখে, বলগুলির মধ্যবর্তী কোণ কত? সমমানের বল, 3টা বলই পি 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 পি, মনে করো 3টা বল পি, তাহলে সমমানের হলে কি হবে, এই যে পি পি পি, এক একটার মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি করে, 360 ডিগ্রি। এটা একদম ইজি অঙ্ক। তাহলে 3টি বল ক্রিয়া করে একটি বস্তুকে ভারসাম্যে রাখে, বলগুলির মধ্যবর্তী কোণ কত? সরি, এখানে এটা নিউটন বল হবে না, যে সমমানের 3টি বল ক্রিয়া করে একটি বস্তুকে ভারসাম্যে রাখে, বলগুলির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, এটা না, এদের মধ্যবর্তী কোণ ধরো আমরা দিলাম হলো, তাহলে কোণ হবে কত, 120 ডিগ্রি, ধরো 60 ডিগ্রি, আর হলো দিলাম 90 ডিগ্রি, আর হলো 120 ডিগ্রি, তাহলে এখানে হবে 120 ডিগ্রি, আর এখানে দিলা হলো 180 ডিগ্রি, এই হতে পারে যে সমমানের 3টি বল ক্রিয়া করে একটি বস্তুকে ভারসাম্যে রাখে, বলগুলির মধ্যবর্তী কোণ কত হবে? বলগুলির মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। এই 3টা প্রবলেম। এরপর দেখো এখানে 8.3 এর উপর 3টা প্রবলেম দিলাম, এই প্রবলেম 3টাও তোমরা করবা, যে দেখাও যে পি ও কিউ দুইটি সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে যদি স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই জায়গায় থাকবে, এই একটা। আরেকটা প্রবলেম হলো টোয়াইসে দীর্ঘ এবং ডব্লিউ ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর অনুভূমিকভাবে অবস্থিত, একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়, প্রমাণ করো, যে এটা প্রমাণ করতে হবে। তারপর 3 নাম্বার হলো 12 নিউটন এবং 8 নিউটন দুইটি সমমুখী সমান্তরাল বল কোন কঠিন বস্তুর উপর যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়ারত আছে, বল দুটির অবস্থান বিনিময় করলে এদের লব্ধির ক্রিয়া বিন্দু এ বি বরাবর কত দূরে, আগে যেখানে ছিল তার চেয়ে কত দূরে সরে যাবে। এই 3টা প্রবলেম করবা তোমরা, আর আমি তোমাদেরকে দিব 3টা এমসিকিউ প্রশ্ন দিব এটার উপরে। তোমাদেরকে 8.3 এর উপর 3টা অবজেক্টিভ টাইপ প্রশ্ন দেখো, এমসিকিউ টাইপ। একজন ফেরিওয়ালা 8 ফুট দীর্ঘ হালকা রডের এক প্রান্তে দুইটি পাত্রের একটিতে 10 কেজি এবং অন্য পাত্রে 6 কেজি ফল রেখে বহন করছে, ভারী পাত্র থেকে রডের কোন স্থানে কাঁধ রাখলে সে উহা আনুভূমিকভাবে সহজে বহন করতে পারবে? আমি শুধু রেজাল্টটা লিখে দিলাম তোমাদের, এটা খ উত্তর, এগুলি সহজ, এই ধরনের অঙ্ক করানো হয়েছে, এগুলি পারবা তোমরা। 2 নম্বর হলো ডব্লিউ ওজনের 12 মিটার দীর্ঘ একটি সুষম দণ্ডের এক প্রান্তে 9 কেজি ওজন ঝুলানো আছে, ওই প্রান্ত থেকে 5.25 মিটার দূরে যদি একটি খুঁটির উপর দণ্ডটি অনুভূমিকভাবে সুস্থিত থাকে তবে ডব্লিউর মান কত? এটা। তারপরে এটার অ্যান্সার হলো এই গ 63 কেজি হবে। 3 নাম্বার 6 মিটার দীর্ঘ একটি রডের দুই প্রান্তে 2W ও W ওজন দুইটি ক্রিয়া করছে, বৃহত্তর ওজন থেকে, মানে 2W ওজন থেকে এদের লব্ধির ক্রিয়া বিন্দু দূরত্ব কত? এই 2 মিটার হবে এটার অ্যান্সার। এটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যার উপর তোমাদের আমি এই পর্যন্ত 6টি ক্লাস নিয়েছি এবং বেশ কিছু অঙ্ক করিয়েছি এবং প্রত্যেক চ্যাপ্টারে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি এবং অবজেক্টিভ টাইপের প্রশ্ন আলোচনা করেছি। আশা করি তোমরা যদি ভালোভাবে এই ক্লাস 6টি যদি ফলো করো তাহলে তোমরা এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।